দ্বিতীয় সূত্র, আকর্ষণীয় করে তোলা। অভ্যাসকে দুর্নিবার করে তোলার উপায়। 1940-এর দশকে নিকো টিনবার্গেন নামে এক বিজ্ঞানী কিছু পরীক্ষার মাধ্যমে বের করার চেষ্টা করেন যে কোন জিনিস আমাদের উৎসাহ প্রদান করে। টিনবার্গেন লক্ষ্য করলেন যে প্রায়ই উত্তর আমেরিকার সমুদ্র সৈকতের পাশ দিয়ে হেরিঙ্গাল পাখি উড়ে যায়। তিনি খেয়াল করলেন যে মাতা হেরিঙ্গালের গলার কাছে একটা লাল কালারের ফুটকি থাকে। বাচ্চা হেরিঙ্গালের ক্ষুধা লাগলে সে মাতা হেরিঙ্গালের সে ফুটকিতে ঠোকর দেয়। টিনবার্গেন পরীক্ষার জন্য কার্ডবোর্ড দিয়ে কয়েকটা নকল মাতা হেরিঙ্গালের গলা বানায়। তারপর মাতা হেরিঙ্গাল উড়ে যাওয়ার পর টিনবার্গেন সেই নকল গলা বাচ্চাদের কাছে নিয়ে যায়। সেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো নকল। টিনবার্গেন মনে করেছিলেন যে বাচ্চা হেরিঙ্গাল দেখলেই বুঝে যাবে সেটা, কিন্তু হলো তার উল্টো। বাচ্চা হেরিঙ্গাল সেই নকল কার্ডবোর্ড দেখে সেটিই করলো যা তার মায়ের সাথে নিয়মিত করে, ঠোকর দিতে শুরু করলো। শীঘ্রই টিনবার্গেন দেখলো যে লাল বিন্দু যত বড়, বাচ্চা হেরিঙ্গাল তত তাড়াতাড়ি ঠোকর দেয়। টিনবার্গেন ও তার সহযোগীরা অন্যান্য প্রাণীদের আচরণেও একই মিল লক্ষ্য করলো। এগুলো দেখে এমন মনে হলো যে প্রতিটা প্রাণী একটা নির্দিষ্ট নিয়মের আচরণে সীমাবদ্ধ। সব প্রাণী অতিরঞ্জিত বাস্তবতার প্রতি অনেক বেশি আকৃষ্ট। মানুষও কিন্তু এর বাইরে নয়। যেমন ভাজা পোড়া খাবার দেখলেই আমাদের মন একেবারে লপলপিয়ে ওঠে। খাদ্য বিজ্ঞানের একটা প্রাথমিক লক্ষ্য হলো এমন খাবার তৈরি করা যা দেখেই মানুষ আকৃষ্ট হয়। খাদ্যের প্রতিটা পণ্য আকর্ষণীয় করে তুলতে অনেক জোর দেওয়া হয়। আসলে একটু ভেবে দেখলেই কিন্তু বোঝা যায় যে খাদ্য ইন্ডাস্ট্রি অভ্যাস পরিবর্তনের দ্বিতীয় নিয়মটি অনুসরণ করে চলে, যা হলো আকর্ষণীয় করে তুলুন। সুযোগ যত আকর্ষণীয় হবে সে অনুযায়ী অভ্যাস করে তোলা তত সহজ হবে। আপনার আশপাশে তাকিয়ে দেখুন, আমাদের সমাজ একটা অতিরঞ্জিত বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরে, যা আমাদের আদি মানুষদের চেয়ে অনেক অনেক বেশি আকর্ষণীয়। ইতিহাসের ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতের সুযোগসমূহ আরো লোভনীয় হবে আজকের যুগ থেকে। অভ্যাসকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রলোভনকে কিভাবে পুঁজি করতে হবে। আপনি তখনই আপনার অভ্যাসকে আকর্ষণীয় করে তুলতে পারবেন যখন সেই অভ্যাসের মধ্যে আপনার খুবই পছন্দের অন্তত একটা কাজ থাকবে। আপনি প্রলোভনের গাঁটকে চ্যাপ্টার 5-এ আলোচনা করা হ্যাবিট স্ট্যাকিং এর সাথে জুড়ে দিতে পারেন। হ্যাবিট স্ট্যাকিং প্লাস প্রলোভন গাঁটের সূত্র হবে অনেকটা এরকম: 1, বর্তমান অভ্যাসের পর আমি দরকারি অভ্যাস সম্পন্ন করব। 2, দরকারি অভ্যাস পূরণ করার পর আমি আকাঙ্ক্ষিত অভ্যাস সম্পন্ন করব। আপনি যদি খবর পড়ার অভ্যাস গড়ে তুলতে চান কিন্তু মন চাইছে না, তাহলে এরকমটা করতে পারেন: 1, সকালে কফি খাওয়ার পর আমি এমন একটা জিনিস মনে করব যার জন্য আমি গতকাল কৃতজ্ঞ হয়েছিলাম, সেটা হচ্ছে দরকারি। 2, এটা বলার পর আমি খবর পড়তে বসবো, আর এটা হচ্ছে আকাঙ্ক্ষিত। খেলা দেখা যদি আপনার পছন্দের অভ্যাস হয় কিন্তু বিক্রির জন্য কিছু কল করা জরুরি হয়, তাহলে এরকমটা করতে পারেন: 1, দুপুরের খাবারের পর আমি 3 জন সম্ভাব্য বিক্রেতাকে কল করব, যেটা হচ্ছে দরকারি। 2, তাদের সাথে কথা বলার পর আমি ESPN এ খেলা দেখব, আর এটা পছন্দের। আপনার যদি শুধু ফেসবুক চালাতে ইচ্ছে করে কিন্তু ব্যায়াম করাটা জরুরি হয়, তাহলে এরকমটা করতে পারেন: 1, ফোন বের করে রাখার পর আমি 10টা পুশ আপ করব, এটা হচ্ছে দরকারি। আর 2, তারপর আমি ফেসবুক চালাবো, আর এটা হচ্ছে পছন্দের। ব্যক্তিত্ব গঠনে পরিবার ও বন্ধুদের ভূমিকা। 1965 সালে লাসজালা পোলগার নামের এক হাঙ্গেরিয়ান ব্যক্তি ক্লারা নামের এক মহিলাকে অদ্ভুত কিছু চিঠি লিখে পাঠায়। লাসজালা খুব দৃঢ়ভাবে কঠোর পরিশ্রমে বিশ্বাস করতেন। প্রকৃতপক্ষে তার সব বিশ্বাস এটার উপরেই ছিল। তিনি প্রতিভা নামে যে কোনো কিছু আছে এটা বিশ্বাসই করতেন না। তিনি দাবি করতেন যে সঠিক অনুশীলন এবং ভালো অভ্যাস তৈরির মাধ্যমে যে কোনো শিশু যে কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। তার মন্ত্র ছিল, বিশেষজ্ঞ জন্ম হয় না, প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়। লাসজালা এটা প্রমাণ করতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি নিজের সন্তানের উপর এটা পরীক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন এবং ক্লারাকে তিনি চিঠি দিয়েছিলেন। এর কারণ তার একটা স্ত্রী দরকার ছিল যে তাকে এই কাজে সাহায্য করবে। ক্লারাও একজন শিক্ষক ছিলেন এবং লাসজালার মতো খুব কঠোরভাবে না হলেও তিনি বিশ্বাস করতেন যে সঠিক নির্দেশনা থাকলে যে কেউ যে কোনো দক্ষতায় পারদর্শী হয়ে উঠতে পারে। লাসজালা ঠিক করলো পরীক্ষা করার জন্য দাবা একটা ভালো ক্ষেত্র হবে। তাই তিনি তার সন্তানকে দাবা খেলায় পারদর্শী করে তোলার সিদ্ধান্ত নেন। বাসাতেই সন্তানদের শিক্ষা দেওয়া হবে, যা সে সময় হাঙ্গেরিতে খুবই বিরল ছিল। গোটা বাড়ি দাবা খেলার বই ও ছবি দিয়ে ভরা থাকবে।
সন্তানরা নিয়মিত নিজেদের মধ্যে দাবা খেলবে। তাদের পুরো জীবন দাবার প্রতি উৎসর্গ করা হবে। অবশেষে ক্লারা এবং লাচেলো এর বিবাহ সম্পন্ন হয় এবং কয়েক বছরের মধ্যেই তারা 3 জন মেয়ে সুজান, সোফিয়া এবং জুদিতের বাবা মা হন। সবচেয়ে বড় সুজান 4 বছর বয়সে দাবা খেলতে শুরু করে। 6 মাসের মধ্যে সে বড়দেরও হারাতে শুরু করে। মেজ বোন সোফিয়া আরো ভালো করে। 14 বছর বয়সে সে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং কয়েক বছর পরে সে গ্র্যান্ড মাস্টার হয়ে যায়। সবচেয়ে ছোট বোন জুডিথ 3 জনের মধ্যে সেরা ছিল। 5 বছর বয়সে সে তার বাবাকে হারাতে শুরু করে। 12 বছর বয়সে সে দুনিয়ার সেরা 100 দাবা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেয়। মাত্র 15 বছর 4 মাস বয়সে সে ইতিহাসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হয়, ববি ফিশারের চেয়েও কম বয়সে। 27 বছর ধরে সে দুনিয়ার 1 নম্বর মহিলা খেলোয়াড় ছিল। পোলগার বোনেরা এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে সবার উপরে দাবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাদের জগতে দাবায় নিমগ্ন থাকা সাধারণ ব্যাপার ছিল। তো বোঝাই যায় আপনার সংস্কৃতিতে যে অভ্যাসসমূহ সাধারণ, সেগুলোই আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। খারাপ অভ্যাসের কারণ খুঁজে বের করা এবং তার সমাধান করা। 2012 সালের শেষের দিকে আমি ইস্তাম্বুলের বিখ্যাত রাস্তা ইস্তিকাল কাদ্দেসি থেকে কয়েকটা ব্লক পরে এক অ্যাপার্টমেন্টে বসেছিলাম। আমি তুর্কিতে একটা 4 দিনের ট্যুরে ছিলাম। আমার গাইড আমার থেকে কয়েক ফুট দূরে একটা চেয়ারে বসেছিল। তার নাম ছিল মাইক। মাইক প্রকৃতপক্ষে পেশাদার গাইড না, সে মেইনের একজন বাসিন্দা যে গত 5 বছর ধরে তুর্কিতে বাস করছিল। আমি যাওয়ার পর সে আমাকে কিছু জায়গা ঘুরে দেখাতে চাইল, এজন্য তার সাথে যোগ দিয়েছিলাম। সে রাতে সে আমাকে রাতের খাবারের দাওয়াত দেয় তার কয়েকজন টার্কিশ বন্ধুদের সাথে। আমরা মোটমাট 7 জন ছিলাম। তার মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে জীবনের কোনো এক সময় দিনে 1 প্যাকেট করে সিগারেট খাইনি। আমি তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম যে শুরুটা কিভাবে হয়েছিল। সে বলল, বন্ধু বান্ধব। সবসময় বন্ধুদের থেকে এরকম অভ্যাস শুরু হয়। একজন বন্ধু ধূমপান করে, দেখা দেখি আমিও শুরু করলাম। কিন্তু চমৎকার বিষয় হলো যে রুমের অর্ধেক মানুষ সিগারেট ছাড়তে সক্ষম হয়েছিল। সেই সময় মাইক প্রায় কয়েক বছর ধরে সিগারেট থেকে দূরে ছিল। সে বলল এটা সে করতে সক্ষম হয়েছে একটা বইয়ের কারণে, অ্যালেন কারের ইজি ওয়ে টু স্টপ স্মোকিং। এটা আপনাকে ধূমপানের বোঝা থেকে মুক্তি দেবে। সে বলল এটা আপনাকে বলবে নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। তুমিও জানো যে তুমি ধূমপান করতে চাও না, তুমি জানো এটা তোমাকে আনন্দ দেয় না। এগুলো আপনাকে সাহায্য করে এটা ভাবতে যে আপনি শিকার নন, আপনার ধূমপান করার প্রয়োজন নেই। এই চিন্তা আসা শুরু করে। আমি কখনো সিগারেট খাইনি, তবুও কৌতূহলের বশে বইটা খুলে পড়েছিলাম। লেখক ধূমপানকারীদের ধূমপানের আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে একটা সুন্দর কৌশল ব্যবহার করেছেন ওই বইটাতে। তিনি একটা সিস্টেমের মাধ্যমে ধূমপানের সাথে জড়িত সকল সূত্রকে পুনর্গঠিত করেন এবং এগুলোর নতুন একটা অর্থ তুলে ধরেন। তিনি এই ধরনের কথাগুলো বলেছেন, আপনি হয়তো ভাবছেন আপনি কিছু একটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি কিছুই ছাড়ছেন না, কারণ সিগারেট আপনার কিছুই করে না। আপনি ভাবছেন মিশুক হতে গেলে ধূমপায়ী হতে হবে, কিন্তু তা নয়। আপনি একদম ধূমপান ছাড়াই মিশুক হতে পারবেন। আপনি ভাবছেন ধূমপান দুশ্চিন্তা কমায়, কিন্তু তা একদমই নয়। ধূমপান আপনার নার্ভকে শান্ত করে না, বরং ধ্বংস করে দেয়। লেখক এই বইটাতে বারবার এই কথাগুলো বলতে থাকেন। তিনি বলেন এগুলো ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নেন। ধূমপান ছাড়লে আপনি কিছুই হারাবেন না, বরং ছাড়লে আপনি আপনার জীবনের দৈর্ঘ্য, স্বাধীনতা, আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং একই সাথে স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা ও শারীরিক শক্তির বিপুল পরিমাণে উন্নতি ঘটাতে সক্ষম হবেন। বইয়ের শেষ দিকে আসতে আসতে মনে হয় ধূমপান দুনিয়ার জঘন্যতম জিনিসগুলোর মধ্যে একটা। এখন এই ধারণা আপনার কাছে একদম সহজ মনে হতে পারে যে শুধু মানসিকতা পরিবর্তন করলেই ধূমপান ছাড়া সহজ। কিন্তু আমার সাথে একটা মিনিট থাকুন। তীব্র ইচ্ছা কোথা থেকে আসে? প্রতিটা অভ্যাসের প্রাথমিক অবস্থায় একটা আকাঙ্ক্ষা থাকে এবং গভীরে একটা উদ্দেশ্য শায়িত থাকে। প্রায়ই আমার মনে ইচ্ছা জাগে একটু টাকোস খাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি টাকোস কেন খেতে চাই, আমি কখনোই বলবো না বেঁচে থাকার জন্য খাবার দরকার তাই। কিন্তু মনে মনে ঠিকই থাকে যে টাকোস খেতে চাওয়ার কারণ আমাকে কিছু খেয়ে বাঁচতে হবে। গভীরে শায়িত উদ্দেশ্য হলো খাবার খাওয়া ও পানি পান করা, যদিও আমার নির্দিষ্ট আকাঙ্ক্ষা টাকো খাওয়া। আমাদের কিছু শায়িত উদ্দেশ্য হতে পারে শক্তি সাশ্রয় করা, খাবার খাওয়া ও পানি পান করা, ভালোবাসা পাওয়া, অন্যদের সাথে বন্ধন গড়ে তোলা, সামাজিক মূল্যায়ন পাওয়া,
অনিশ্চয়তা থেকে মুক্তি, সম্মান ও মর্যাদা লাভ করা। আকাঙ্ক্ষা হলো গভীরে শায়িত থাকা কোনো উদ্দেশ্যের প্রকাশ মাত্র। আপনি যে কোনো অভ্যাস তৈরিকারক পণ্যের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। এগুলোর নতুন কোন উদ্দেশ্য দেখতে পাবেন না, বরং এগুলো গভীরে থাকা সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা। যেমন ভালোবাসা পাওয়া ইকুয়ালস টু টিন্ডার ব্যবহার করা, অন্যদের সাথে বন্ধন তৈরি করা মানে ফেসবুক ব্রাউজ করা, অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া, তার জন্য রয়েছে গুগলে সার্চ, পদমর্যাদা অর্জন করা তো শুরু করে দিন ভিডিও গেম খেলা। আপনার অভ্যাস পুরাতন ইচ্ছার আধুনিক সমাধান, পুরাতন খুঁতের আধুনিক সংস্করণ। মানুষের আচরণের পিছনে শায়িত উদ্দেশ্য একই থাকে। আমাদের অভ্যাসের ভিন্নতা হয় ইতিহাসের সময়ের উপর ভিত্তি করে। কঠিন অভ্যাসে আনন্দ উপভোগ করতে মস্তিষ্ককে কিভাবে পুনরায় প্রোগ্রাম করবেন? আপনি কঠিন অভ্যাসকে আকর্ষণীয় করে তুলতে তখনই পারবেন যখন আপনি সেগুলোর সাথে একটা পজিটিভ অভিজ্ঞতা গড়ে তুলতে পারবেন। কিছু কিছু সময়ে শুধু দরকার পড়ে অল্প একটু মানসিকতার পরিবর্তনের। যেমন আমরা প্রায় সারাদিনের কাজ নিয়ে আলোচনা করে থাকি। বিক্রি করার জন্য কল করতে হবে, পরিবারের জন্য রান্না করতে হবে। এখন শুধু একটা শব্দ পরিবর্তন করে কল্পনা করুন তো, করতে হবে এর জায়গায় করার সুযোগ নাই। আপনি সকালে ওঠার সুযোগ পান, ব্যবসার জন্য একটা বিক্রয় কল করার সুযোগ পান, পরিবারের জন্য রান্না করার সুযোগ পান। শুধু একটা শব্দ পরিবর্তনের মাধ্যমে আপনি কোনো ঘটনা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন। আসল কথা হলো বাস্তবতার এই দুইটি ভার্সনই সঠিক। আপনাকে সেই কাজগুলো করতেও হবে, আবার করার সুযোগও পান। কোনো অভ্যাসের কুফলের চেয়ে লাভজনক দিকগুলোর দিকে নজর দিলে যে কোনো অভ্যাসের জন্য নিজের মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করা অনেক সহজ হয়। যেমন শরীর চর্চা। অনেক মানুষ শুধু এটা চিন্তা করে যে ব্যায়ামে অনেক শক্তি ক্ষয় হয় এবং শরীর ক্লান্ত করে দেয়, কিন্তু আপনি যদি এটা ভাবেন যে শরীর চর্চা করার ফলে আমার জীবনে শক্তি উৎপন্ন হবে এবং জীবন সুশৃঙ্খল হবে, তাহলে শরীর চর্চার অভ্যাস গড়ে তোলাটা সহজ হয়ে যাবে। এরপরে ধরুন অর্থনৈতিক ব্যাপার। অর্থ জমানোকে অনেক সময় ত্যাগের সাথে তুলনা করা হয়, কিন্তু আপনি যদি এটা ভাবেন যে বর্তমানে কিছু ত্যাগ করলে ভবিষ্যতে তা অনেক বড় লাভ দেবে, তাহলে অর্থ জমানোর অভ্যাস গড়ে তোলাটা সহজ হবে। এরপরে আসি ধ্যান। যারা 3 সেকেন্ডের বেশি ধ্যান করার চেষ্টা করেছেন তারা জানেন যে যখন কোনো আক্ষেপ মনের মধ্যে চলে আসে তখন কতটা বিরক্ত লাগে। আপনি বিরক্তকে আনন্দে পরিণত করতে পারবেন যখন ভাববেন প্রতিটা আক্ষেপ আসে আমাদের শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে নেওয়ার জন্য। যখন কোনো বিক্ষেপ মনে চলে আসে তখন কতটা বিরক্ত লাগে, আর আপনি এই বিরক্তকে আনন্দে পরিণত করতে পারবেন যখন ভাববেন প্রতিটা বিক্ষেপ আসে আমাকে শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে নেওয়ার জন্য।